দুই ঈদের মাঝামাঝি এই সময়ে আপনার ব্যস্ততা কি নিয়ে কাটছে? ঈদ উল ফিতরের আগে তো পুরোপুরি একটা ব্যস্ত সময় গেছে হচ্ছে আমাদের নাটক নিয়ে। ২টা ধারাবাহিকের হচ্ছে স্ক্রিপ্ট লিখতেছি। গোলাম রাব্বানী কিশোরের পরিচালনা নাটক দুটি একই টিভি চ্যানেলে হচ্ছে সম্প্রচার যাচ্ছে। একটা সম্প্রচার হচ্ছে আর একটা সম্প্রচার হবে, এখনো ডেট ফিক্সড হয়নি। ট্রেইলারটা টেলিভিশনে চলছে। এটা নিয়ে মোটামুটি একটা ব্যস্ত সময় গেল। আর রমজান মাসে আসলে এমনিতেই আমরা শুটিং কম করি। তারপরে এবার রমজান মাসে আমাদের প্রথম সপ্তাহে আমরা শুটিং করতে হয়েছে। বরাবর আমরা প্রতি বছর চেষ্টা করি রমজান মাসে যেন আমাদের শুটিংটা কম করতে হয়। যদিও কাজের ব্যস্ততা একটা চাপ থাকে, চেষ্টা করি রোজার আগে কাজগুলো সেরে ফেলার। আর এই মুহূর্তে এসে ধারাবাহিক নাটক আঁধারে স্বপ্নের শুটিং এর প্রস্তুতি চলছে। তারপর আমার একটা সিনেমার কাজ চলমান, তুমি করে বলবে, একটা তারকাবহুল চলচ্চিত্র হচ্ছে। এটা আমার কেরিয়ারের জন্য, আমার টিমের কেরিয়ারের জন্য, আমার টিমের সবার জন্য একটা বড় মাপের ছবি হচ্ছে। এইটার হচ্ছে আমরা শুটিং এর ডেট করব। আর্টিস্টদের সাথে আমরা যোগাযোগ করছি, কলাকুশলী যারা আছে সবার সাথে মোটামুটি যোগাযোগ চলছে। হয়তো সামনে মাসের প্রথম সপ্তাহের দিকেই আমরা লাইট ক্যামেরা অ্যাকশনে আবার ব্যস্ত সময় শুরু করব। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনার কাছে আছে। রাজনীতিতে সিনেমার মানুষ নাকি সিনেমায় রাজনীতির মানুষ? এটা একটা মজার প্রশ্ন। আসলে রাজনীতিও আমাদের দেশের কালচার, সিনেমাটাও আমাদের দেশের কালচার, আমাদের দেশের সংস্কৃতি। দুইটাই আমাদের দরকার, দুইটা জিনিসই আমাদের প্রয়োজন। সিনেমার মানুষ রাজনীতিতে, রাজনীতির মানুষ সিনেমাতে। এখানে আহ, যেই বিষয়টা সবার আগে আসে সেটা হচ্ছে একজন মানুষ, দেশের জনগণ, অথবা দেশের একজন নাগরিক। আমরা যেইভাবেই বলি, তো একজন নাগরিক যদি অভিনেতা হতে পারে, সে কেন রাজনীতিতে যেতে পারবে না? সে তো অভিনেতা হওয়ার আগেও তার জীবনে অনেকগুলো জায়গা তার পট পরিবর্তন করতে হয়েছে। একেবারে ক্লাস 1 থেকে শুরু করে পড়াশোনা করতে করতে নানান ধকল, নানান জায়গা চেঞ্জ করে একটা সময় এসেছে মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে সে যেই পদেই ক্যারিয়ার গড়ুক না কেন গড়তে হয়েছে। তো রাজনীতি তো আসলে জীবনের এরকম আরেকটা পার্ট। এই জায়গাটাতে সম্পৃক্ততা হওয়া বিষয়টা খারাপ না, কিন্তু এখানে একটা পয়েন্ট আমার আমার ব্যক্তিগত মতামত, যে আসলে আমরা যারা সিনেমার মানুষ, সিনেমাতে যাদের ক্যারিয়ার খুব ভালো লেভেলে পৌঁছে গেছে, যাদের আসলে ইন্ডাস্ট্রি থেকে আর পাওয়ার কিছু নাই, ইন্ডাস্ট্রিতে শুধু এখন দেওয়ার সময়, একেবারে শেষ বয়স পর্যন্ত, যতক্ষণ তার পায়ে জোর আছে দাঁড়িয়ে থাকার, ততক্ষণ পর্যন্ত তার কাজ হচ্ছে এই সিনেমা ইন্ডাস্ট্রিকে দেওয়ার। আমরা ভুলে যাই একটা জায়গায় এসে, আমি আমার জায়গা থেকে যদি বলি, এফডিসির গেটে ঢোকা এটা আমার জন্য একটা স্বপ্ন ছিল কোনো একটা সময়। আজকে এফডিসিতে আমি যেইভাবে ঢুকি, এইভাবে তো একটা সময় আমি দাঁড়িয়েও থাকতে পারতাম না এফডিসির গেট। আমার জীবনে তো এরকম একটা সময় গেছে, সেটা অনেক লম্বা ইতিহাস, সেই দিকে আমি যাচ্ছি না। যেই স্বপ্ন নিয়ে আমি এফডিসির গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি, এত কষ্ট, এত ত্যাগ, এত পরিশ্রমের বিনিময়ে আমার একটা জায়গা তো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। এটা আমি আমাকে দিয়ে জাস্ট উদাহরণ দিচ্ছি। সবার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে আজকে যারা সুপারস্টার, একেবারে শাকিব খান সহ, উদাহরণ দেই একটু, শাকিব খান কিন্তু ঢাকায় এসেছিল 3 মাসের জন্য, এটা আমরা অনেকেই জানি না। যেই স্বপ্ন নিয়ে সে ইন্ডাস্ট্রিতে আসলো, ইন্ডাস্ট্রিতে এখন আমার মনে হয় না সাকিবের চাইতে বড় কোনো সুপারস্টার আছে, নাই। এটাই সত্য। হয়তো অনেক ভালো অভিনেতা থাকতে পারে, কিন্তু সাকিব খানের চাইতে বড় সেলিব্রিটি বা সুপারস্টার তারকা আমাদের এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সেইভাবে নাই। এখন সাকিব খান যদি চিন্তা করে যে ইন্ডাস্ট্রি থেকে আমার পাওয়া হয়ে গেছে, আমি যার জন্য এসেছিলাম হয়ে গেছে, আমি এখন ইন্ডাস্ট্রির সাথে আর নাই, আমি এখন অন্যদিকে কেরিয়ার করব, এটা আসলে আমার মনে হয় এটা অন্যায় হয়ে যাবে ইন্ডাস্ট্রির জন্য। আজকে আমি রুবেল মাহমুদ, আমি নিজে পরিশ্রম করেছি, কিন্তু আমি আমার একার চেষ্টায় কিন্তু এই জায়গায় আসতে পারিনি। আমার আশেপাশে আমার চারপাশের মানুষগুলো সবার কিন্তু সম্পৃক্ততা ছিল আমার আজকের এই জায়গাতে আসা। আজকে আপনার সাথে কথা বলছি, এই জায়গাটা আমার এমনি এমনি তৈরি হয়ে যায়নি। তো সুপারস্টার শাকিব খান, তার এই জায়গাটা এমনি এমনি তৈরি হয়ে যায় নাই, কিন্তু তার সাথে সম্পৃক্ত কিন্তু ইন্ডাস্ট্রির অনেক মানুষ। অনেক মানুষ কিন্তু তাকে নিয়ে স্বপ্ন দেখতো। সে যেমন নিজেকে নিয়ে স্বপ্ন দেখতো, অনেক মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখতো, আমরাও দেখি।
আমি যেহেতু নিজেও একজন নির্মাতা, আমিও স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি ওই ছেলেটাকে যদি আমি সুপারস্টার করে যেতে পারি, ওই ছেলেটাকে যদি আমি ইন্ডাস্ট্রিতে দাঁড় করিয়ে যেতে পারি, আমার ওই ছেলেটা যদি ইন্ডাস্ট্রিতে আমি দেখবো যে শিল্পী সমিতিতে নেতৃত্ব দিচ্ছে, আমার একটা তারকা আমার নিজের হাতে তুলে আনে একটা তারকা নেতৃত্ব দিচ্ছে, এটা কিন্তু একটা বড় ধরনের আত্মতৃপ্তির জায়গা। এই জায়গাতে আমি মনে করি যে আসলে যখন আপনি ইন্ডাস্ট্রিতে মোস্ট পপুলার একটা প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণত হয়ে গেছেন, তখন কিন্তু আপনি আমাদের 18 কোটি মানুষের সম্পদ। 18 কোটি মানুষ কিন্তু হলে গিয়ে টিকিট কেটে দেখেছে, তখন সেখানে আপনার পছন্দের দল হোক, আপনার বিরোধী দল হোক, অপছন্দের দল হোক, যে কোনো রাজনৈতিক ব্যক্তি কিন্তু মতাদর্শের ব্যক্তি আপনার সিনেমাটা হলে টিকিট কেটে দেখেছে। এখন যখন আপনি একটা সময় এসে নিজের আখের গোছানোর পরে আপনি যখন রাজনীতিতে নিজেকে শিফট করবেন, তখন আপনার সেই দর্শকদের সাথে একটা প্রতারণা হয়ে যায়, এটা আমার মনে হয়। যেই দর্শকটা, ধরেন আপনি একটা দল করেন, যে কোনো একটা দল করেন, আমি দর্শক, আমি তো এই দল করি না, দেখা গেছে এই দলটা আমার দু চোখের দুশ্মন, কিন্তু তারপরেও আমি আপনার ভক্ত। আপনি যখন আমার অপছন্দের একটা দলে নেতৃত্বের জায়গায় চলে যাবেন, তখন কিন্তু আমি একটা মানে ছ্যাঁকা খেয়ে গেলাম একতরফা প্রেমে। এই ধরনের একটা ঘটনা কিন্তু ঘটে আমার। আমি প্রচুর টক শো দেখি, কিন্তু আমি এখন যেই উদাহরণটা দিলাম, এটা আমি সেভাবে আমার চোখে পড়ে না, এইভাবে আসলে কেউ উদাহরণ দেয় না। তো আমি বলি, রাজনীতি যদি আপনার করার ইচ্ছা থাকে, আগে থেকে যদি সম্পৃক্ত থাকেন, করেন। আবার রাজনীতিতে আপনি যান, আপনি রাজনীতি করেন, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে এফডিসিতে, এটা কি রাজনীতি না? এটা তো রাজনীতি। অবশ্যই এটাও তো রাজনীতি। পরিচালক সমিতি নির্বাচন হচ্ছে, এটাও তো রাজনীতি, এটা অভ্যন্তরীণ রাজনীতি। আমার মনে হয় যে আপনি অভ্যন্তরীণ রাজনীতিতে থাকাটাই আপনার সীমাবদ্ধতা, এইখানেই থাকা আপনার উচিত। দেশের সরকার যেই দলই গঠন করুক না কেন, আপনি যেন তার চোখের সেই মণিটা হয়ে থাকতে পারে। এটা আমার মনে হয় যে আসলে সেইভাবে রাজনীতিতে আমাদের ইন্ডাস্ট্রির মানুষের যাওয়া উচিত না। রাজনীতিতে আপনার সক্রিয়তা রয়েছে কিনা, অথবা ভবিষ্যতে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? রাজনীতি নিয়ে সেইভাবে কখনো আমার স্বপ্ন দেখা হয় নাই। আমি সবসময় আমি সিনেমা, আমার পরিবার এবং আমি, এই তিনটার বাইরে আমি কখনো সেইভাবে চিন্তা করি না। আমার, কারণ আমি আজকের এই জায়গাটা অনেক কষ্টের পর দাঁড় করিয়েছি। আমার ফাউন্ডেশনটা কিন্তু অনেক শক্ত, অনেক পোক্ত, কারণ আমি তিলে তিলে এই ফাউন্ডেশনটা দিয়েছি। এই প্রশ্নটা ইতিপূর্বে একাধিকবার এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে, এর কিছু কারণও আছে। সেটা হচ্ছে, একটা গভর্নমেন্ট 16 বছর ক্ষমতায়, একটানা 16 বছর। 16 বছর আগে আসলে আমার বয়স কত ছিল, সেই সময় রাজনীতির আসলে বুঝে ওঠার সুযোগটা আমার কতটুকু ছিল। আমি প্রথম ভোট দিলাম বিগত সরকার যখন 2008-এর নির্বাচনে আসে। আমার প্রথম ভোট দেওয়ার পর থেকে এ পর্যন্ত একটা গভর্নমেন্টকে আমি দেখেছি, একটা দলকে দেখেছি রাষ্ট্র পরিচালনা করছে। নানান প্রয়োজনে এই সরকার যারা মানে ছিল সরকারে সেই সময়, তাদের কাছে তো আমার যেতে হবে, যেতে হচ্ছে। তা তো অবশ্যই যেতে হবে। এখন আসলে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছায় কখনো সেভাবে আমার যাওয়া হয়নি। আমার এলাকার একজন প্রতিনিধি, আমার এলাকার ক্যান্ডিডেট, সে আমার পছন্দের ব্যক্তি। কোন দল করে সেটা আমার বিষয় না, আমি সেই জায়গা থেকে কখনো চিন্তা করি না। আমি চিন্তা করেছি যে উনি তো আমার এলাকার ক্যান্ডিডেট, উনি যেই দলই করুক না কেন। আমাদের কাউন্সিলর নির্বাচনের আগে যখন ইউনিয়ন নির্বাচন ছিল, ইউপি নির্বাচনে একবার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল আমার। সেই সময় তো আমি আহ, আমার পছন্দের দলের বাইরে গিয়ে আমি ভোট দিয়েছি, যখন ইউপি নির্বাচন ছিল। কেন? প্রার্থীটা আমার পছন্দ হয়েছে, আমার এলাকার যে মেম্বার প্রতিনিধি ছিল তাকে আমার ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে ভালো লাগছে, যার কারণে আমি তাকে ভোট দিয়েছি। কে কোন দল করে সেটা আমার বিষয় না। আমার এলাকার একজন প্রতিনিধি, আমার প্রতিবেশী, আমার পাশে যার বাড়ি, তার পক্ষে আমার দুইটা কথা বলা লাগে। আমরা মিডিয়ার মানুষ, মানে স্বভাবগতই আমাদের ডাক পড়ে। হ্যাঁ, স্বভাব আমাদের ডাক পড়ে, রুবেল ভাগিনা, ভাই, মামা, খালু, যে যেভাবে সম্বোধন করে ডাকে, যে আমি তো প্রার্থী হয়েছি, যদি সময় সুযোগ থাকে একটু ক্লাবে সময় দিও, একটু এদিকে সময় দিয়েন, এটা বলে। এটা শুধু আমার এলাকা না,
আমি ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমার পরিচিত ফেসবুক ফ্রেন্ড অনেকে নির্বাচন করে, সেই সময় আমাকে ডাকে, দাওয়াত করে, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। এটা আমি শেরপুরে অনেকবার গিয়েছি। তো সেই সময় ওই নির্বাচনকালীন কিছু পিকচার হয়তো ফেসবুকে আসছে, সেটা ইচ্ছায় আসুক অনিচ্ছায় আসুক, ভালো লাগার জায়গা থেকে আসুক, সেইটা দেখে না অনেকেই মনে করে যে আসলে এর সাথে কি আমার সম্পৃক্ততা রয়েছে কিনা। আমার এই কথা বলাটা যখন কারো বিপক্ষে চলে যায়, তখন মনে করে যে আমি তার বিপক্ষে কোনো দলের হয়তো রাজনীতি করি কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমার এর আগেও শুনতে হয়েছে। ভবিষ্যতে এই ধরনের পরিকল্পনা আমার নেই যে ভবিষ্যতে আমি রাজনীতি করব, রাজনীতিতে সক্রিয় হব, আমি বড় রাজনৈতিক নেতা হব, মানে এই ধরনের স্বপ্ন আমি কখনো দেখি না। আমি এতটুকু স্বপ্ন দেখি, ইন্ডাস্ট্রিতে আমাকে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হইতে হবে। আচ্ছা, বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির সাফল্য ও সংকট আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইন্ডাস্ট্রির সাফল্য এখন অনেক, আর সংকটের কথা যদি বলি সেটা অনেক, আর বলার জায়গা নাই। কারণ আমি যেই সাবজেক্টে পরীক্ষা দেবো সেই সাবজেক্টের বই হাতেই নেই। বিষয়টা এরকম, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সংকট অপরিসীম, এটা আসলে গণনা করার কোনো দরকার নাই। তবে সাফল্য আছে, সাফল্যটা আমরা গুনতে পারি যে কিছুদিন আগের চাইতে এখনকার সাফল্য অনেক বেশি। তবে সংকটগুলো কাটিয়ে ওঠার মানে এই জায়গায় আমার একটু ভাবনা বা আমার একটু পরিকল্পনা রয়েছে। আমি আমার মতো করে আমি চেষ্টা করি, আমি এবং আমার সার্কেলের যারা রয়েছে, আমি চেষ্টা করি সবাইকে এটা বলার যে এইভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে হবে, টিকতে হবে। আমরা দাঁড়িয়ে গেলে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে, আমরা ইন্ডাস্ট্রিতে টিকে গেলে ইন্ডাস্ট্রিটা টিকে যাবে, আমরা ঝরে গেলে ইন্ডাস্ট্রিটা ঝরে যাবে। এটা শুধু আমার কথা না, যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তখন। তা আমি চেষ্টা করি যে আমি কেন না, আমরাই কেন না, আমরাই শুরু করতে হবে, আমাদের দিয়েই শুরু করতে হবে, আমাদের দিয়েই হতে হবে। ইন্ডাস্ট্রি নিয়ে যারা স্বপ্ন দেখে আমি চেষ্টা করি তাদেরকে সম্পৃক্ত করার, ছোট ক্যারেক্টার হোক বড় ক্যারেক্টার হোক, চেষ্টা করি আমি আমার কাজগুলোতে সম্পৃক্ত রাখার। আমি না, শুধু আমার সার্কেলে যারা রয়েছে, আমি যেখানে যাকে বোঝানোর সুযোগ পাই, দুইটা কথা বলার সুযোগ পাই, সেখানে আমি বলি নতুনদেরকে আসতে দিতে হবে। নতুনরা যদি না আসে, দেখেন আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এখন গুটি পাঁচেক তারকা নির্ভর হয়ে গেছে। এবার এই গুটি পাঁচেক তারকা নির্ভর ইন্ডাস্ট্রির রাজত্ব কিন্তু একজনের হাতে, রাজত্ব করছে একজন, আর বাকি চারজন খুব চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার, এবং নতুন তারকা তৈরি করতে পারলেই আমাদের ইন্ডাস্ট্রি হয়তো আলোর মুখ দেখবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে, সামনেই রয়েছে ঈদুল আজহা, আর এই ঈদুল আজহা নিয়ে আপনার কি কি দর্শকদের জন্য থাকছে? আচ্ছা, ঈদুল আজহায় হচ্ছে আমরা খুব সম্ভবত ধারাবাহিক নাটক নিয়েই ব্যস্ত থাকতে হবে। কারণ ধারাবাহিক নাটকের শুটিং এর একটা চাপ আমাদের সামনের মাসে পড়বে। মে মাসে আমাদের দুইটা ধারাবাহিকের শুটিং এর একটা চাপ পড়বে, যার কারণে অন্য কিছু নিয়ে আসলে চিন্তা করার সুযোগটা আমাদের কম। ইচ্ছা অনেক বেশি, ইচ্ছা অনেক বেশি যে ঈদুল আজহায় অনেক কিছু করি। আমার তুমি করে বলবে যে সিনেমাটার শুটিং চলছে, এটা আমাদের খুব ইচ্ছা ছিল যে যদি ঈদুল আজহায় মুক্তি দিতে পারি, কিন্তু সম্ভবত আমরা পারবো না, হয়তো পেরে উঠবো না। কারণ হাতে কাজ অনেক, শুধু সিনেমাটাই থাকতো তাহলে হয়তো পেরে উঠতাম, কিন্তু যেহেতু হাতে অনেকগুলো কাজের প্রেশার রয়েছে, যার কারণে হয়তো আমরা সেটা পারবো না। তবে আপাতত নাটক নিয়ে আছি, আর ঈদুল আজহায় একটা টেলিফিল্ম অথবা একটা সিঙ্গেল নাটক আমাদের যাচ্ছে টিম থেকে, সেটা আমার পরিচালনায় হোক আর কিশোরের পরিচালনায় হোক, একটা সিঙ্গেল হচ্ছে আমাদের যাবে। এই হচ্ছে সব মিলিয়ে আপাতত ব্যস্ত পরিকল্পনা।